আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের আজকের ক্লাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভারতে আমাদের বর্তমানে রয়েছে 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই প্রত্যেকটা হেরিটেজ সাইট সম্বন্ধে আজকে আমরা পড়ব, সম্পূর্ণ ব্যাখ্যা করা হবে আজকের এই ক্লাসে। এই ক্লাসটা তৈরি করতে আমার অনেকটা সময় গেছে, আমি অনেক সময় নিয়ে এই ক্লাসটা তৈরি করেছি। তোমরা ক্লাসটা দেখো, তাহলে তোমরা দেখবে যে হ্যাঁ, ক্লাসটার মধ্যে কী কী তথ্য আছে, কত ধরনের ডাটা দেওয়া আছে। হয়তো বাংলাতে এই ধরনের ক্লাস কেউ করায়নি আগে, তো আমি চেষ্টা করেছি যতটা পারা যায় তোমাদের জন্য একটা ক্লাসের জন্য তোমরা সমস্ত কিছু পেয়ে যাও। আর এই ক্লাসটা শুধু একটা এক্সাম না, যে কোনো এক্সামের জন্য, যারা প্রাইমারি দেবে, যারা এসএসটি দেবে, আর তাছাড়া আমাদের তো আছে কম্পিটিটিভ লাইনের যা যা এক্সাম, ডাব্লিউপি, কেপি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, যে কোনো ধরনের এক্সামের জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে, এটা আমার রিকোয়েস্ট। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, আর একটু পারলে তোমাদের বন্ধুদের মাঝখানে এটা শেয়ার করে দিও ক্লাসটাকে। সো তাহলে আজকের ক্লাসে আমাদের কি, ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। সো লেট করবো না, ক্লাসটা শুরু করছি। তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো। আবারও বলছি, এটা আমার রিকোয়েস্ট, কারণ ক্লাসটা তৈরি করতে অনেক অনেক সময় গেছে আমার। আমি অনেক ধৈর্য সহকারে ক্লাসটাকে যত রকম তথ্য দেওয়া যায় আমি তৈরি করেছি। বারবার করে একটা কথা বলছি, তোমরা একটু ক্লাসটা দেখো। সো লেট স্টার্ট। দেখো, এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এই ঐতিহ্যবাহী স্থানগুলিকে কে রিকগনাইজ করে থাকে, কার দ্বারা রিকগনাইজ হয় এই সাইটগুলো? আমাদের ইউনেস্কো নাম আমরা সবাই শুনেছি, ইউনেস্কো, এই যে ইউনেস্কো। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই তো? আমাদের গোটা বিশ্ব জুড়ে কী রয়েছে, প্রচুর সাংস্কৃতিক কিছু স্থান রয়েছে, প্রাকৃতিক স্থান রয়েছে, যাদের বিশ্বব্যাপী একটা অনেক বড় একটা কী আছে, প্রভাব রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক কিছুতেই ভূমিকা রয়েছে। তাদের কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যে কোনো দিক থেকে হতে পারে, ধার্মিকভাবে হতে পারে, পরিবেশ কেন্দ্রিক হতে পারে, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও হতে পারে। তো সেই সমস্ত স্থানের সুরক্ষা করা প্রয়োজন। সেই জন্য আমাদের যে ইউনেস্কো যে সাইট রয়েছে, আমাদের ইউনেস্কো যে আমাদের সংস্থা রয়েছে, সেই ইউনেস্কো কী করে থাকে, সেই সমস্ত স্থানগুলোকে একটা ট্যাগ প্রদান করে, যেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ট্যাগ। তো আমাদের দেখো বলা আছে যে বিশ্বের সাংস্কৃতিক প্রাকৃতিক স্থানের সুরক্ষার জন্য ইউনেস্কো দ্বারা কী করা হয়, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়, বা স্বীকৃতি হবে, এটা স্বীকৃতি প্রদান করা হয়। তাহলে এই ট্যাগটা কে দিয়ে থাকে আমাদের ইউনেস্কো, তাই না? ইউনেস্কো সম্বন্ধে আমরা একটু দেখে নেব। এই যে ইউনেস্কো রয়েছে, ইউনাইটেড নেশন অ্যান্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তার পূর্ণ নাম। স্টাবলিশ হয় 1945 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে। বর্তমান যে ডিজি, ডাইরেক্টর জেনারেল, কি আছেন, আদ্রে আজুলে। আমরা নেক্সটে কি আসি দেখছি, এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে তকমা, এই যে লিস্টটা প্রকাশ করা হয়েছে কবে থেকে, 1972 সালে, ঠিক আছে না? এই যে 1972 সালে কী হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে একটা কী হয়, সম্মেলন হয়, একটা কনভেনশনের আয়োজন করা হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন। এই হেরিটেজ ট্যাগ দেওয়ার জন্যই একটা কনভেনশন হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন, 1972 সালে, কোথায়, প্যারিসে। সেখানটাই সিদ্ধান্ত নেওয়া হয় এই ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, পরিবেশ কেন্দ্রিক কিছু ভূমিকা রয়েছে, এই সমস্ত স্থানকে কী করা হবে, একটা ঐতিহ্যবাহী স্থানের ট্যাগ দেওয়া হবে। এবার এই যে কনভেনশন, এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে কনভেনশন, এই কনভেনশনে ভারত কবে যুক্ত হয়, দেখবে তোমরা 1977 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনে আমাদের ভারত যুক্ত হয়, ঠিক আছে? এবার এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রকাশ করা হয় তালিকা, কিনা প্রত্যেক বছর কি সম্মেলন হয়। এবার 2024 সালে এই যে সম্মেলনটা হয়ে থাকে, 46তম সম্মেলন। এই 46তম সম্মেলনটা কোথায় হয়েছে, এই অধিবেশন হয়ে থাকে 2024 সালে নয়াদিল্লিতে, ভারতের রাজধানী নিউ দিল্লিতে। আচ্ছা, এবার আমরা দেখব বিশ্বব্যাপী এবং ভারতে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে দেখছি আমাদের ভারতে যদি বলি, মহারাষ্ট্রে। ভারতে সবচেয়ে বেশি কোন রাজ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা, মহারাষ্ট্রে রয়েছে। বিশ্বজুড়ে কোন দেশে রয়েছে সবচেয়ে বেশি, ইতালিতে সবচেয়ে বেশি রয়েছে। আর আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চায়নাতে। তাহলে ভারত যদি বলি, আমাদের গোটা বিশ্বে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হিসেবে ভারতের স্থান সিক্স লার্জেস্ট। কী বলছি, ইন্ডিয়া হ্যাজ দ্য 6th লার্জেস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ভারত হেরিটেজ সাইটের সংখ্যার বিচারে বিশ্বে 6ষ্ঠ বৃহত্তম দেশ। আমরা নেক্সটে কি আসি, দেখো খুব ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস, যাকে বলা হচ্ছে ইকোমস,
এই যে সংস্থা আছে, এই সংস্থা কী করে? এই সংস্থা হচ্ছে বিশ্বব্যাপী যে মনুমেন্টস রয়েছে, স্মৃতিসৌধগুলো রয়েছে, যে সাইটসগুলো রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। তারা কি করলো? তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা ডেট 18ই এপ্রিল, এই 18ই এপ্রিলটাকে কী করলো? একটা ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইট হিসেবে ঘোষণা করলো। আর এই 18ই এপ্রিল দিনটা বা এই দিবসটা, ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্ট যে রয়েছে, এই যে দিনটা, সেটা অন্য কি নামে পরিচিত? তোমরা দেখো, হ্যাঁ কালার চেঞ্জ করি, হ্যাঁ এই যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। পরীক্ষা আসে ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? মনে রাখবে তোমরা, 18ই এপ্রিল। বা ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস, আন্তর্জাতিক স্মৃতিসৌধ দিবস, সেটা হচ্ছে 18ই এপ্রিল। আচ্ছা, নেক্সট আমরা আসছি কি আমাদের ভারতের সংবিধানে। আমাদের ভারতের সংবিধানে যে আমাদের যে রাষ্ট্রীয় নীতি, যে নির্দেশমূলক নীতি রয়েছে, রাষ্ট্রীয় নীতি যে নির্দেশমূলক নীতি রয়েছে, সেই রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি অনুসারে আমাদের আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার হচ্ছে 49। এই আর্টিকেল নাম্বার 49 অনুযায়ী শৈল্পিক বা ঐতিহাসিক স্বার্থের প্রতিটি স্মৃতিস্তম্ভ বা স্থান বা বস্তুকে রক্ষা করা রাষ্ট্রীয় কর্তব্য। আমাদের যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে, যে সমস্ত স্থানগুলো রয়েছে, শৈল্পিক এবং ঐতিহাসিক স্বার্থের জন্য, অর্থাৎ এখানে শিল্পের কিছু উদাহরণ রয়েছে, শিল্প নীতির শিল্পশৈলীর উদাহরণ রয়েছে, ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট রয়েছে, ঐতিহাসিক কিছু দিক রয়েছে, সেই সমস্ত স্থানগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এটা রাষ্ট্রীয় একটা কর্তব্য। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়? এটা আমাদের ডিপিএসপির আর্টিকেল নাম্বার 49, মানে অর্থাৎ ভারতীয় আর্টিকেল, যে আমাদের ভারতীয় সংবিধানের যে আমাদের 49তম আর্টিকেল, সেখানটা কিন্তু এই কথা বলা আছে। এটা তো আমাদের আমরা দেখলাম ডিপিএসপিতে বলা আছে আমাদের যেটা কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি আমাদের মৌলিক কর্তব্যও কিন্তু এর কথা বলা আছে। মৌলিক কর্তব্য কি দেখতে পাচ্ছি? আমাদের ভারতের সংবিধানের যে 51 নাম্বার যে ধারা রয়েছে, এই 51 নং ধারাতে কি বলা আছে? আমাদের সংস্কৃতির সমৃদ্ধশীল ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া এবং সংরক্ষণ করা ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য। এটা হচ্ছে মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্যের মধ্যেও তাহলে বলা আছে যে প্রত্যেকটা নাগরিককে কী করতে হবে? এই ধরনের আমাদের ভারতের যে সংস্কৃতি, পরিবেশ কেন্দ্রিক যে বিষয়, যে স্থান, সমৃদ্ধশীল যে ঐতিহ্য, সেগুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেগুলোর সংরক্ষণ করতে হবে। তাহলে আমাদের এই আর্টিকেলগুলো আসতে পারে, তোমরা দেখবে। হ্যাঁ, আমরা নেক্সট দেখছি বর্তমানে। হ্যাঁ, বর্তমানে আমাদের ভারতবর্ষে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে? বর্তমানে ভারতে রয়েছে আমাদের 43টি। দেখতে পাচ্ছ 7টা 7 আর ন্যাচারাল, অর্থাৎ 7টা রয়েছে হচ্ছে আমাদের প্রাকৃতিক, 7টা কি রয়েছে আমাদের প্রাকৃতিক, 35টি সাংস্কৃতিক কালচারাল, এবং একটা হচ্ছে মিশ্র স্থান, কালচারাল এবং ন্যাচারাল দুটো মিলেছে একটা। দেখো 43টার মধ্যে তাহলে আমরা দেখবো যেহেতু 7টা প্রাকৃতিক, 7টা প্রাকৃতিক প্রকৃতি নিয়ে বুঝতে পারছো তোমরা, পরিবেশ কেন্দ্রিক হতে পারে। তো কী কী? 1 নম্বর হচ্ছে আমাদের কাজিরাঙ্গা মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, সুন্দরবন জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, নন্দাদেবী অ্যান্ড ভ্যালি ফ্লাওয়ার জাতীয় উদ্যান, আর হচ্ছে পশ্চিমবঙ্গের 7টা হচ্ছে আমাদের প্রাকৃতিক। আর মিশ্রটা কি রয়েছে? মিশ্র দেখতে পাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান হচ্ছে মিশ্র। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? একটা প্রাথমিক ডাটা দেখলাম হচ্ছে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্বন্ধে। এবার 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্বন্ধে আমরা পড়বো। একটু ফাস্ট পড়াবো, নাহলে ক্লাসটা একটু লম্বা হবে আমাদের। 1 সেকেন্ড দেখি ক্লাসটা কত। হ্যাঁ ঠিক আছে, সো লেট স্টার্ট। প্রত্যেকটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্বন্ধে আমরা দেখে নিই। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ কি অজন্তা গুহা, তাই তো? খুব ইম্পর্টেন্ট অজন্তা গুহা। এই যে অজন্তা গুহা, এটা অবস্থান কোথায়? এটা অবস্থান হচ্ছে আমাদের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে ওয়াঘোরা নামে নদীর ধারে। মনে রাখবে নদীর নামটা ওয়াঘোরা নদী। কোন সময় নির্মিত হয়েছিল? সাতবাহন এবং ভাকাটক রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। সময়টা খুব একটা না জানলেও চলবে, তোমরা মনে রাখবে। এখানটায় যে পেন্টিং ব্যবহার করা হয়, এখানটায় ফ্রেস্কো পেন্টিং এবং মুরাল, এই দু ধরনের পেন্টিং। তার মধ্যে ফ্রেস্কোটা বেশি ব্যবহার করা হয়েছে আমাদের এই অজন্তা গুহাতে। ফ্রেস্কো পেন্টিং আসতে পারে কিন্তু, কারণ ক্লাসশিপে একটা এক্সাম এসেছিলো, কোশ্চেন এসেছিলো মুরাল পেন্টিং নিয়ে। বাট এই ফ্রেস্কো পেন্টিংটা কি? এই পেন্টিং ব্যবহার করা হয়েছে আমাদের এই অজন্তা গুহাতে, অজন্তার যে গুহা চিত্রগুলো সেগুলোতে। আচ্ছা, আর আমরা জানি এর বিবরণ পেয়েছি আমরা কি ফাহিনের বিবরণী থেকে। হিউয়েন-সাং, ফাহিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন, এবং হিউয়েন-সাং সম্রাট হর্ষবর্ধনের সময় তিনি ভারতে আসেন। তাদের বিবরণেও কিন্তু এই অজন্তা গুহার কথা জানা যায়। আচ্ছা, এখানে 29টা বর্তমানে কিছু গুহা রয়েছে। আচ্ছা, প্রশ্ন আসে কোন ধর্মকে এখানে এই যে রয়েছে কি না
কেভ টেম্পলগুলো রয়েছে এখান থেকে অজন্তা গুহাতে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কোন ধর্মকে ডেডিকেট করা হয়েছে? তোমরা অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে আমাদের বুদ্ধিস্ট কেভ, বৌদ্ধ ধর্মকে। অর্থাৎ আমাদের যে সমস্ত ভাস্কর্য রয়েছে চিত্রকর্ম ভগবান বৌদ্ধকে কেন্দ্র করে বা বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক। এবার নেক্সট আসবো আমরা কি ইলোরা টেম্পল বা ইলোরা গুহা। এই যে ইলোরা গুহা কোথায় রয়েছে? এটাও রয়েছে আমাদের মহারাষ্ট্রে রয়েছে। এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, এই দেখো চরণাদ্রি, হ্যাঁ চরণাদ্রি পাহাড় রয়েছে সেখানটায়। এটাও মনে রাখবে তো নর্মাল মহারাষ্ট্রে, ব্যাস এর বাইরে আসে না কোশ্চেন। খুব বেশি ঔরঙ্গাবাদ মনে রাখবে। তোমরা কমেন্টে জানবে যে ঔরঙ্গাবাদ বলছি, ঔরঙ্গাবাদের কিন্তু নাম চেঞ্জ হয়েছে। ঔরঙ্গাবাদের বর্তমান নাম কি? শিবাজি যে রয়েছে বংশ তারই কেউ, তারও মানে সেই বংশের কারো একজনের নাম দিয়ে, শিবাজির নাম দিয়ে হতে পারে বা তার বাবা বা তার ছেলে, কার নাম দিয়ে যে ঔরঙ্গাবাদের শহরের নতুন নামকরণ হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। প্রশ্ন আছে ইলোরা গুহা কোন রাজবংশ দ্বারা নির্মিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত। এই যে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ না, ইলোরা গুহা কি মুরাল পেন্টিংয়ের কিছু উদাহরণ রয়েছে এখানে। তাহলে আমরা একটু আগে দেখলাম অজন্তা যে গুহা, সেখানে যে গুহা চিত্রগুলো সেগুলো হচ্ছে ফ্রেস্কো পেন্টিং। আর ইলোরাতে যে রয়েছে কি মুরাল পেন্টিং। মুরাল শব্দ একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ মুরাস থেকে সে যার অর্থ হচ্ছে দেওয়াল, যেহেতু দেওয়ালে আঁকা। এখানে মোট 34টার মতো কেব রয়েছে। এবার দেখো 17টি হিন্দু, 12টি বৌদ্ধ এবং 5টি জৈন। অর্থাৎ এবার এখানে কোন ধর্মকে মানে কোন ধর্মকেন্দ্রিক রয়েছে এটা? এই যে ইলোরা গুহাটা মনে হবে এটা কিন্তু আমাদের কি এটাকে দেখো, এটা হচ্ছে বৌদ্ধ, হিন্দু বৌদ্ধ এবং জৈন, এই 3 ধর্মকে কেন্দ্র করেই কিন্তু মনে রাখবে, হিন্দু বৌদ্ধ জৈন। আর অজন্তা ছিল শুধু বৌদ্ধ, এখানে 3টাই, হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবে। আর এই যে আমাদের ইলোরা গুহার চিত্র কোথায় পাই আমরা? আমাদের যে 20 টাকার নোট রয়েছে না, 20 টাকার নোট, সেই 20 টাকার নোটে কিন্তু আমরা পাই। ঠিক আছে, আমাদের এই ইলোরা গুহার একটা গুরুত্বপূর্ণ টেম্পলের নাম বলি যে আমরা কৈলাস টেম্পল। নেক্সট আসবো আমরা কি আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গ। এটা কোথায় রয়েছে? আমাদের উত্তরপ্রদেশে রয়েছে, ঠিক আগ্রা শহরের কাছাকাছি। এর নির্মাতার নাম মনে রাখবে তোমরা আকবর। আর এখানে লাল বেলে পাথর ব্যবহার করা আছে। নেক্সট আমরা আসবো কি তাজমহল, খুব ইম্পর্টেন্ট তাজমহল। এই যে তাজমহল কোথায় অবস্থিত আমরা জানি, পরীক্ষা অনেকবার আসে, উত্তরপ্রদেশের আগ্রায়। কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল তৈরি করার ক্ষেত্রে। এটা নির্মাণ করেন কে? শাহজাহান। কেন করেন? তার যে স্ত্রী মমতাজ আসল নাম কি? আরজুবান্দ বানু বেগম মনে রাখবে তোমরা, তার স্মৃতিতে। এখান থেকে প্রশ্ন একটা পড়বে তোমরা, এই যে তাজমহল তৈরি করেন, তার স্থপত্যিকার কে ছিলেন? ইঞ্জিনিয়ার বলতে পারি এখন বর্তমানে। তার স্থপত্যিকার ছিলেন হচ্ছে ওস্তাদ আহমদ লাহোরি। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা নেক্সট আসবো কি সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির। এটা কোথায় রয়েছে? আমাদের ওড়িশার পুরীতে রয়েছে। আর কে এটা তৈরি করেন, কার সময় তৈরি হয় মনে রাখবে? ওড়িশার এক গঙ্গা রাজবংশ ছিল, গঙ্গা নামক রাজবংশ। সেই গঙ্গা রাজবংশের শাসক প্রথম নরসিংহদেব এই কোণার্কের সূর্য মন্দিরটি নির্মাণ করে থাকেন। খুব ইম্পর্টেন্ট। কোণার্কের সূর্য মন্দিরকে আমরা কি বলি? ব্ল্যাক প্যাগোডা বলে থাকি। এর ছবি কোথায় রয়েছে? 10 টাকার, যেমন আমাদের যে 10 টাকার নোট রয়েছে, সেই 10 টাকায় কিন্তু আমরা এই কোণার্কের সূর্য মন্দিরের ছবি পাই। এটা আসে পরীক্ষায়। আর হিন্দু দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। আচ্ছা, আমরা নেক্সট আসবো কি মহাবলীপুরমের সৌধ সমূহ। অর্থাৎ এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ুর যে মহাবলীপুরম সৌধসমূহ, এটা পড়বো আমরা। কার সময় তৈরি হয়? পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন এটা তৈরি করেন। এটা মনে রাখলে চলবে, আর কিচ্ছু লাগবে না। যে মহাবলীপুরমের স্মৃতিসৌধগুলো কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। সেটা কার সময় তৈরি হয়? পল্লবরাজ বা পল্লব শাসক প্রথম নরসিংহবর্মনের সময় তৈরি হয় বা নির্মাণ হয়। ব্যাস, আমরা আসবো নেক্সট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এক্সামে আসে। এটা হচ্ছে আমাদের আসামে রয়েছে। যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেই জন্য কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। দেখো কী জন্য বিখ্যাত এই কাজিরাঙ্গা? আমরা জানি একটা প্রশ্ন বারবার করে আসে আমাদের, এক সিংহ গন্ডার, তাই না? ওয়ান হর্ন রাইনো। তার জন্য কিন্তু আমাদের কাজিরাঙ্গা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো তোমরা মানস অভয়ারণ্য, এটাও রয়েছে কোথায়? আসামে। মানস অভয়ারণ্য এটা হাতির জন্য খুব বিখ্যাত, তাই না? এটা আমাদের পূর্ব হিমালয়ের পাদদেশে মানস নদীর তীরে অবস্থিত। সরি, বাঘের জন্য বিখ্যাত এবং হাতির জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আবার কি টাইগার রিজার্ভ, আবার এলিফ্যান্ট রিজার্ভ, আবার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা মানস। তারপর রয়েছে আমাদের কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান। এই যে কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, এটা আমরা জানি এটা পক্ষী অভয়ারণ্য। তার আরেক নাম কি? ভরতপুর পক্ষী অভয়ারণ্য। যেহেতু আমাদের
রাজস্থানের ভরতপুর যে ডিস্ট্রিক্টে অবস্থিত, ভরতপুর পক্ষী অভয়ারণ্য নামেও পরিচিত। এখানে যেমন আমাদের সাইবেরিয়ান ক্রেন, গ্রেটার স্পটেড ঈগল এই সমস্ত প্রচুর দেখা যায় এই পক্ষী অভয়ারণ্যে। এবং 1981 সালে এটা কী হয়, রামসার সাইটে যুক্ত হয়। এটা প্রাথমিক অবস্থা কিন্তু কি, এই যে দেখতে পাচ্ছ, মহারাজাদের জন্য একটি হাঁস শিকারের উদ্দেশ্যে মানুষের দ্বারা সৃষ্টি একটা হ্রদ ছিল, জলাশয় টাইপের আর কি। পরবর্তীটা কী হয়, পরবর্তীতে এটা বড় একটা আমাদের পক্ষী অভয়ারণ্যে পরিণত হয়। আচ্ছা, হাম্পির স্মৃতিসৌধ বা হাম্পির সৌধসমূহ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। হাম্পি গুহা, যে হাম্পির কোথায় অবস্থিত, হাম্পি অবস্থিত হচ্ছে কর্ণাটক। প্রশ্ন আসে কর্ণাটক, এই যে কর্ণাটক। হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু তোমাদের বলা হয়নি, তোমরা মনে রাখবে, এই যে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো, প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1983 সালে ভারতের 4টা কেন্দ্রকে যুক্ত করা হয়। এই 4টার নাম তোমরা অবশ্যই পড়বে। তোমরা ক্লাসটা শুরুতে যারা করেছো দেখবে 4টা নামই পড়েছি 1983 সালে 4টা, এই 4টা তোমরা অবশ্যই দেখবে। এই যে হাম্পি সম্বন্ধে আমরা সবাই পরিচিত, যে কর্ণাটকের বেল্লারিতে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু, মনে রাখবে। হাম্পি 14 শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। বিজয়নগরের রাজধানী ছিল কোথায়, হাম্পি। সেই জন্য আমাদের হাম্পি খুব ইম্পর্টেন্ট। এই হাম্পির অন্তর্গত অনেকগুলো মন্দির আছে, যেমন বিরূপাক্ষ মন্দির, বিঠল ভাই মন্দির। হ্যাঁ, এইগুলো নাম মনে রাখবে তোমরা। এর আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কত টাকার মুদ্রা বা কত টাকায়, কোন টাকার মুদ্রায়, সরি মানে আমাদের ভারতে যে রয়েছে বিভিন্ন রকম মুদ্রাগুলো রয়েছে, টাকা রয়েছে 50, 100, 200, কোন টাকায় এই হাম্পির চিত্র রয়েছে, এটা মনে রাখবে তোমরা। ভারতীয় মুদ্রার 50 টাকার নোটের বিপরীতে এর ছবি রয়েছে। এই যে হাম্পি, এটা কোন শিল্পশৈলীর উদাহরণ, এটা হচ্ছে দ্রাবিড় শিল্পশৈলীর উদাহরণ, তোমরা মনে রাখবে। শুধু দ্রাবিড় না, তার পাশাপাশি ইন্দো ইসলামিক যে শৈলী, সেটাতে এই হাম্পিকে নির্মাণ করা হয়েছে। আমরা নেক্সট আসবো খাজুরাহের মন্দির সমূহ। খাজুরাহ, প্রশ্ন আসে খাজুরাহ, এই যে খাজুরাহের মন্দির কোথায় অবস্থিত, কোন রাজ্যে, সেটা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। আমাদের মধ্যপ্রদেশ 1986-তে সেই ট্যাগ দেওয়া হয়। মধ্যপ্রদেশের কোথায়, ছত্তরপুর ডিস্ট্রিক্টে। হ্যাঁ, মধ্যপ্রদেশের ছত্তরপুর। এটা কিন্তু হিন্দু এবং জৈন মন্দির। প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট, এই যে আমাদের খাজুরাহর যে মন্দির, এখানে কোন শিল্পশৈলী ব্যবহার করা হয়েছে, বা এটা কোন শিল্পশৈলীর উদাহরণ, এটা নাগারা শিল্পশৈলী। মনে রাখবে নাগারা, কোন শিল্পশৈলী, নাগারা, খুব ইম্পর্টেন্ট। এই যে চান্দেলা যে শাসনকাল, চান্দেলা শাসনকালে কিন্তু এই খাজুরাহের মন্দির নির্মিত হয়, এটাও কোশ্চেন এসে থাকে। নেক্সট প্রশ্ন আমরা আসবো হচ্ছে ফতেপুর সিক্রি। আমরা জানি ফতেপুর সিক্রি আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। এই ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠা করেন আমাদের আকবর। মহান সুফি সাধক শেখ সেলিম চিশতি, আকবর প্রে করেছিল, মানত করেছিল এই শেখ সেলিম চিশতির কাছে, তার জন্য পুত্র সন্তান হয়। তারপরে কিন্তু আমাদের কী হয়, জাহাঙ্গীর হয়। সেই জন্যই কি তিনি কী করেন, আকবর এই শেখ সেলিম চিশতির সম্মানে 16 শতকের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ শেষের দিকে, তিনি ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। এটা কি বলে, বিজয়ের শহরও বলা হয়। নেক্সট আমরা আসবো কি, গোয়ার চার্চ অ্যান্ড কনভেন্ট। এই গোয়ার চার্চ কনভেন্ট তোমরা মনে রাখবে, এই গোয়ার চার্চ কনভেন্ট হচ্ছে আমাদের 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়। হ্যাঁ, এখান থেকে বেশ কতগুলো শিল্পশৈলী ব্যবহার করা হয়, কি গথিক, ম্যানুলাইন, ম্যানারিস্ট, বারোক। যেহেতু এই ধরনের প্রশ্ন আসছে সেই জন্যই দেওয়া এটা। ব্যাস, এখানে মোট 7টি গির্জা রয়েছে এবং কনভেন্ট রয়েছে। নেক্সট আমরা আসবো এলিফ্যান্টা গুহা, মোস্ট ইম্পর্টেন্ট। এই এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত, প্রথমেই প্রশ্ন আসবে। অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। 1987 সালে যুক্ত করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে। এটা কিন্তু ঘোড়াপুরি দ্বীপ নামেও পরিচিত। এই এলিফ্যান্টা দ্বীপ যে মহারাষ্ট্রে রয়েছে, সেটা ঘোড়াপুরি দ্বীপ নামেও পরিচিত। ইয়েস, এখানে কিছু বলছি না, দরকার নেই খুব একটা। হ্যাঁ, এটা মনে রাখতে পারো তোমরা, যে রাষ্ট্রকূট রয়েছে, রাষ্ট্রকূট শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। পাট্টাকাটাল, হ্যাঁ, পাট্টাকাডাল, সরি ভুল বলছি আমি, পাট্টাডাকাল। পাট্টাডাকাল যে রয়েছে স্মৃতিসৌধ রয়েছে, সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে আমাদের কর্ণাটকে রয়েছে। এটা মনে রাখবে তোমরা। ব্যাস, চালুক্য রাজবংশ দ্বারা এটা নির্মিত। এখানটি যে শিল্পশৈলী, সেটা হচ্ছে আমাদের বাদামি চালুক্য শিল্পশৈলী। খুব একটা দরকার নেই, তোমরা মনে রাখবে কর্ণাটকে রয়েছে, চালুক্য রাজবংশ দ্বারা নির্মিত, আর কিচ্ছু লাগবে না এখান থেকে। পাট্টাডাকাল স্মৃতিসৌধ। এবার নেক্সট আসবো 16 নম্বর, সুন্দরবন জাতীয় উদ্যান। জানো সুন্দরবন জাতীয় উদ্যান, তো এটা কোথায় রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে আমাদের সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। এর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে কিন্তু। হ্যাঁ, কত সালে টাইগার রিজার্ভের তকমা দেওয়া হয়, টাইগার রিজার্ভ ঘোষিত করা হয় সুন্দরবনকে 1973 সালে, এবং 1977 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য, 1984 সালে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়, এবং 2019 সালে সেটা রামসার সাইট হিসেবে ঘোষিত হয়। এবং 1987 সালে, খুব পরীক্ষা আসে, 1987 সালে
ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়। এবার এই যে সুন্দরী গাছের জন্য নাম হচ্ছে আমাদের সুন্দরবন, বাট এই সুন্দরী গাছের যে বিজ্ঞানসম্মত নাম, বায়োলজিক্যাল নেম, সেটা হচ্ছে হ্যারিটিরা মাইনর। মনে রাখবে তোমরা, যে কোনো সময় এক্সামে আসতে পারে। ইয়েস, আর বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্যের জন্য কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যুক্ত হয়েছে, শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য নয় বা আমাদের সুন্দরী গাছের জন্য নয়। 17 নম্বর গ্রেট লিভিং চোলা টেম্পল। চোলা টেম্পল বুঝতে পারছো, সেই চোলদের সময় নির্মিত, চোল শাসক দ্বারা নির্মিত টেম্পলগুলো রয়েছে চোলা টেম্পল। চোল শাসক দ্বারা নির্মিত, কথাটি তামিলনাড়ুতে রয়েছে। কতগুলো বিখ্যাত টেম্পলের নাম কি? বৃহদেশ্বর টেম্পল, খুব ইম্পর্টেন্ট, বৃহদেশ্বর টেম্পল। এই বৃহদেশ্বর টেম্পল যে রয়েছে, কথা অবশ্যই তো এটা আসে আমাদের তামিলনাড়ু, যদি না থাকে অপশনে থাঞ্জাভুর থাকতে পারে, তামিলনাড়ু থাঞ্জাভুর, সেখানটায় রয়েছে বৃহদেশ্বর টেম্পল। কে নির্মাণ করেন? প্রথম রাজরাজ, চোলরাজ প্রথম রাজরাজ। আর কি রয়েছে? হ্যাঁ, গঙ্গাইকোন্ড, হ্যাঁ, চলিশ্বরম টেম্পল রয়েছে। তারপর রয়েছে কি ঐরতেশ্বর টেম্পল। এই টেম্পল, তার মধ্যে মনে রাখবে তোমরা বৃহদেশ্বর টেম্পল। ব্যাস। আসবো আমরা কি 18 নম্বরে নন্দা দেবী এবং ভ্যালি ফ্লাওয়ার বা ফ্লাওয়ার ভ্যালি যে জাতীয় উদ্যান। অ্যাকচুয়ালি এই নন্দা দেবী যে রয়েছে, নন্দা দেবীকে তো আমরা এই নন্দা দেবীকে কী করা হয়? 1928 সালেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয়, বাট এর সঙ্গে একটু এক্সটেন্ড করা হয়। নন্দা দেবীকে একটু এক্সটেন্ড করে এর সঙ্গে যুক্ত করে দেওয়া আগে 2005 সালে নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক যে নামকরণটা করা হয়, অর্থাৎ ফ্লাওয়ার ভ্যালি যে জাতীয় উদ্যান তাকেও যুক্ত করে দেওয়া হয়। এটা নর্মাল তোমরা মনে রাখবে। নন্দা দেবী ন্যাশনাল পার্ক বা আমাদের ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। ব্যাস, এটা মনে রাখলেই চলবে, আর কিছু লাগবে না। আর ডেটটা কবে যুক্ত হয়? কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের চামোলি নামক যে জেলা, সেখানে রয়েছে। ব্যাস, আমরা যাবো নেক্সট হচ্ছে সাঁচির বৌদ্ধ স্তূপ। এই যে সাঁচির যে বৌদ্ধ স্তূপ, সাঁচির বৌদ্ধ স্তূপ জানি আমরা সবাই। কে নির্মাণ করেন? সম্রাট অশোক সাঁচির বৌদ্ধ স্তূপ নির্মাণ করে থাকেন। আর এর ছবি কোথায় রয়েছে? কত টাকায় রয়েছে? কত টাকার নোটে রয়েছে? 200 টাকার নোটের বিপরীতে ছবি রয়েছে, বা একে চিত্রায়িত করা হয়েছে। সাঁচির বৌদ্ধ স্তূপ। ব্যাস, কোথায় রয়েছে আমাদের? এটা মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশের ভোপাল যে শহর তার কাছাকাছি অবস্থিত। নেক্সট হচ্ছে হুমায়ুনের কবরস্থান, দ্য টম্ব অফ হুমায়ুন। এই যে হুমায়ুনের কবরস্থান কোথায় রয়েছে প্রশ্ন আসে অনেকবার, এটা নিউ দিল্লিতে। কে নির্মাণ করেন? তার স্ত্রী হাজি বেগম বা হামিদা বানু বেগম নির্মাণ করেন। আর এটা হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট গার্ডেন টম্ব, বাগান কেন্দ্রিক সমাধি, প্রথম এটা আমাদের ভারতীয় উপমহাদেশে, শুধু ভারত নয়। দেখো কুতুব মিনার যে রয়েছে, কুতুব মিনার কোথায় রয়েছে? কুতুব মিনার হচ্ছে কুতুব মিনার দিল্লিতে রয়েছে। কত সালে যুক্ত হয়? যে তোমরা একটা কথা মনে রাখো, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের স্মৃতিসৌধ জায়গা, সেগুলো কত সালে যুক্ত করা হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, সেটা অবশ্যই মনে রাখবে। 1993 সালে। কুতুব মিনার আমরা জানি কুতুবুদ্দিন আইবক আমাদের কুতুবুদ্দিন আইবক নির্মাণ কাজ শুরু করেন। কার স্মরণে, মানে কার জন্য? এখানে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির সম্মানে নির্মিত হয়েছে, কিন্তু মনে রাখবে কুতুবুদ্দিন আইবক তৈরি করেছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির সম্মানে। এবং এই কুতুব মিনারের যদি উচ্চতা বলি তাহলে 72 মানে 72.5 মিটার। একদম 5 তালা কিন্তু বিল্ডিং, এটা। হ্যাঁ, 5 তালা মনে রাখবে। আসতে পারে এটা যে কয়তলা 4, 5, 6, 7, এটা কিন্তু 5 তালা। নির্মাণ কাজ শুরু করেন কুতুবুদ্দিন আইবক, কাজ শেষ করেন ইলতুৎমিশ। পরবর্তীকালে আমাদের ফিরোজ শাহ তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ তুগলক এর সংস্কার করে থাকেন। আচ্ছা, নেক্সট আসবো আমরা মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া। ভারতীয় যে আমাদের পার্বত্য অঞ্চলের যে রেলওয়ে সিস্টেম, সেটাকেও আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয়েছে। তো বিভিন্ন সময় এটাকে এক্সটেন্ড করা হয়েছে। প্রথম করা হয়েছিল 1999 সালে। যে 1999 সালে দার্জিলিং মাউন্টেন রেলওয়েকে, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আমাদের, তাকে যুক্ত করা হয়। পরবর্তীকালে এটারই একটা এক্সটেনশন পার্ট হচ্ছে কি হয়, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, তামিলনাড়ুতে রয়েছে 2005 সালে। আরেকটু এক্সটেনশন করা হয় 2008 সালে কালকা সিমলা রেলওয়ে, এটা হিমাচল প্রদেশ। তো আমাদের মাউন্টেন রেলওয়ের মধ্যে 3টা পড়ছে, মনে রাখবে 3টা, যে দার্জিলিং মাউন্টেন রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা মাউন্টেন রেলওয়ে। আচ্ছা, আমরা এবার 23rd অর্থাৎ 23 নম্বরে কি রয়েছে? বুদ্ধগয়া। এই বুদ্ধগয়া রয়েছে, এটা বুদ্ধগয়ার যে আমাদের মহাবোধি মন্দির, এটা কে নির্মাণ করে থাকেন? আমাদের সম্রাট অশোক। আমরা জানি পরবর্তী অশোক তার জীবনে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন পরবর্তীকালে। আচ্ছা, এখানে আমরা গৌতম বুদ্ধ সম্বন্ধে কিছু জানি। তিনি যে নির্বাণ লাভ করেন, জ্ঞান লাভ করেন, সেটা কি ছিল? আমাদের বোধিবৃক্ষের নিচে। ঠিক সেখানটাই কী করা হয়? সেখানটাই হচ্ছে আমাদের এই বুদ্ধগয়ার মহাবোধি মন্দির নির্মাণ করা হয়।
যা নির্মাণ করে থাকে আমাদের সম্রাট অশোক। কত সালে যুক্ত হয় এটা? 2002 সালে। এবার ভীমবেটকা। ভীমবেটকার রক শেল্টার, পর্বতকে আশ্রয় করে যে রক শেল্টার তৈরি করা হয়েছে সেটা কোথায়? আচ্ছা, প্রশ্ন আসলে কোন পর্বত? এটা হচ্ছে আমাদের কি বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের পাদদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের পাদদেশে। এটা কিন্তু রক পেন্টিংয়ের জন্য বিখ্যাত। পাহাড়ের গায়ে প্রচুর রকম পেন্টিং করা আছে, এখানে রয়েছে। আর এখানকার মেন যে রঙের ব্যবহার সেটা হচ্ছে লাল আর সাদা। মনে রাখবো আমরা এই যে ভীমবেটকা আছে না, এই ভীমবেটকা আমাদের নব্যপ্রস্তর যুগ, আমাদের মেসোলিথিক যুগ, এই যে আমাদের বিভিন্ন রকম যে স্টোন এজ, এই স্টোন এজের একটা গুরুত্বপূর্ণ কিন্তু উদাহরণ, ঠিক আছে না? এটা মনে রাখবে। প্রথমে এটা কী আবিষ্কার করে থাকেন? প্রথম আবিষ্কার করেন এই যে দেখতে পাচ্ছ ভিএস ওয়াকাঙ্কার। হ্যাঁ, এই যে ভিএস ওয়াকাঙ্কার রয়েছে, তিনি প্রথম ভীমবেটকা গুহা পরিদর্শন করেন এবং এর শিলা চিত্রাঙ্কন করে থাকেন, অর্থাৎ আবিষ্কার করেন, ঠিক আছে না? মনে রাখবো এই নামটা, ভিএস ওয়াকাঙ্কার। নেক্সট আমরা আসবো কি 25 নম্বর, চম্পারণের পাঁচগড়। এটা পাবাগড় হবে, পাঁচগড় না, এটা কি আমাদের বলতো? এটা পাবাগড় হবে, পাবাগড়। হ্যাঁ, চম্পারণের পাবাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ব্যাস, নর্মাল মনে রাখবে, গুজরাটে যে সুলতান আমল এটা তৈরি হয়। এবার আমরা নেক্সট আমরা আসবো কি 26 নম্বর, ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস। খুব ইম্পর্টেন্ট। 1 সেকেন্ড। আমাদের কি এই যে ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস, এটা কত সালে যুক্ত হয়? এটা যুক্ত হয় আমাদের হচ্ছে 2004 সালে। এটা 2004 সালে হবে, 2004 সালে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর এটা এই জন্য ইম্পর্টেন্ট, এই যে এটি ভিক্টোরিয়ান গথিক শৈলীতে তৈরি করা হয়েছে। ভিক্টোরিয়ান গথিক শৈলী ব্যবহার করে এই রেলওয়ে টার্মিনাসকে নির্মাণ করা হয়েছে। এবার কে নির্মাণ করেন, এর ডিজাইনটা কে করেন? খুব ইম্পর্টেন্ট একটা নাম, ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল এই ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস। খুব ইম্পর্টেন্ট, 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে যুক্ত হয়। আমরা আসবো 27 নম্বর, লালকেল্লা। দিল্লির লালকেল্লা, প্রশ্নটা এসেছিল যে কত সালে দিল্লির লালকেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয়? 2007 সালে। এটা কে নির্মাণ করে থাকেন? মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করে থাকেন। লাল বেলে পাথর ব্যবহার করা হয় এখানটায়। কত টাকার নোটে এই লালকেল্লাকে চিত্রায়িত করা হয়েছে? মনে রাখবে 500 টাকার নোটে। 500 টাকার নোটে। আমরা জানি প্রত্যেক বছর 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লার কী করেন? তিনি লালকেল্লায় পতাকা উত্তোলন করে এবং ভাষণ দিয়ে থাকেন। আচ্ছা, নেক্সট হবে যন্তর মন্তর। গোটা ভারতবর্ষে আমাদের 5টা মতো শহরে কি রয়েছে? 5টা শহরে যন্তর মন্তর রয়েছে। দিল্লিতে যন্তর মন্তর রয়েছে, বাট সবচেয়ে বড় যন্তর মন্তর হচ্ছে কি রাজস্থানের যন্তর মন্তর। তো জয়পুরের যন্তর মন্তর হলো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র, যেটা কে নির্মাণ করেছিল? রাজপুত রাজা সেই সময় সোয়াই জয় সিং দ্বিতীয় এটা নির্মাণ করে থাকেন। মনে রাখবে। আচ্ছা, এবারে আমরা পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালার বিস্তার যদি আমরা বলি, দেখব মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। 2012 সালে পশ্চিমঘাটকে কী করা হয়? যুক্ত করা হয়, কারণ পশ্চিমঘাট পর্বতের প্রচুর রয়েছে, অবদান রয়েছে। এটার অন্য নাম কি? বিশেষ করে মহারাষ্ট্রের অন্য নাম হচ্ছে সহ্যাদ্রি, আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঘাট শব্দের অর্থ কি? ঘাট, গিরিপথ। এটি একটি জীববৈচিত্র্যের হটস্পট এরিয়া, অবশ্যই অনেক বড় একটা হটস্পট এরিয়া। ভারতের যে মোট হটস্পটগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হটস্পট এরিয়া হচ্ছে এই পশ্চিমঘাট পর্বত। বিভিন্ন প্রায় যে প্রজাতি, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, লেজযুক্ত ম্যাকাও, নীলগিরি লাঙ্গলের আবাসস্থল হচ্ছে এই পশ্চিমঘাট। আচ্ছা, নেক্সট কোশ্চেন নেক্সট নাম্বার আসবো আমরা কি হিল স্পোর্ট অফ রাজস্থান। রাজস্থানের যে হিল স্পোর্ট সেটা রাজপুত শাসনকালীন নির্মাণ করা হয়। আর মোট হিল ফোর্সের সংখ্যা আছে 6টি রাজস্থানে। 6টির মধ্যে কী করেছে? চিত্তোর দুর্গ, কুম্ভলগড় দুর্গ, রণথম্বর দুর্গ, গাগ্রন দুর্গ, আম্বার ফোর্ট আর জয়সলমের। এই 6টা রয়েছে আমাদের দুর্গ। হিল ফোর্সের মধ্যে অন্তর্গত কয়টা? তাহলে 6টা দুর্গ রয়েছে। এটা মনে রাখবে 2013 সালে যুক্ত করা হয়। নেক্সট আছে আমাদের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা রয়েছে হিমাচল প্রদেশের একটা জাতীয় উদ্যান। এটা সেই রাজ্যের কুল্লু ঘাটিতে, কুল্লু অঞ্চলে অবস্থিত। ব্যাস, 2014 সালে যুক্ত হয়। এবার রানিকা ভাভ। এটা রানিকা ভাভ হবে, বানানটাকে দেখে নেব। ভাব হবে ভয়াকার ভাভ। রানিকা ভাভ বা রানিকা ভাভ লেখা থাকে বিভিন্ন জায়গায়, যাকে আমরা দ্য কুইন্স স্টেপ ওয়েলও বলে থাকি। কোথায় রয়েছে? গুজরাটের
এই যে গুজরাটের পাটানে রয়েছে, 2014 সালে একেও যুক্ত করা হয়। এটা হচ্ছে সরস্বতী নদীর তীরে, দেখো মনে রাখবে, পাটান শহরের সরস্বতী, এই যে সরস্বতী নদীর তীরে কিন্তু অবস্থিত। কি বলা আছে এখানে, এই যে রানিকা ভাও, দ্য কুইন্স অফ ইস্টেবল, কবে নির্মিত হয় দেখ মনে রাখবে, আমাদের 1063 খ্রিস্টাব্দে। রানী কি আছে, উদ্যমতী, রানী উদ্যমতী কিন্তু এটার আবিষ্কার করেন, মানে নির্মাণ করেন। কেন করেন? চালুক্য, হ্যাঁ, চালুক্য ডাইনেস্টির যে রানী উদ্যমতী, রাজা তার হাজব্যান্ড ভীমদেব, এই ভীমদেবের স্মৃতিচারণে এটা নির্মাণ করে থাকেন। কোনটা? দ্য কুইন্স স্টেবল বা রানিকা ভাব। আমরা নেক্সট আসবো কাঞ্চনজঙ্ঘা। সবাই জানি কাঞ্চনজঙ্ঘা আমাদের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ আর পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সিকিমে রয়েছে, মানে নেপাল, আমাদের ভারত এবং নেপালের বর্ডারে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। না, তৃতীয় নয়, এটা কি আমাদের পৃথিবীর তৃতীয়। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট K2, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয়। আর ভারতের কী হবে, আমাদের ভারতের দ্বিতীয় হবে, তৃতীয় নয়, দ্বিতীয় হবে, সেকেন্ড। আচ্ছা, এবার দেখো কাঞ্চনজঙ্ঘাকে কী বলা হয়? স্লিপিং বুদ্ধ বলা হয়। এর মনে রাখবে, আমাদের পুরনো যে 100 টাকার নোট এখনও চলছে, সেই নোটটা দেখবে, সেই নোটে আমরা এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে। নেক্সট আসবো আমরা 34 নাম্বার, লালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা বিহারে রয়েছে, 2016 সালে যুক্ত করা হয়। এই লালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? পরীক্ষা আসে, কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। এর ধ্বংস করেছিল কে? ধ্বংস করেছিল আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 1193 খ্রিস্টাব্দে। নেক্সট আসবে দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কার্বুসায়ার, যাকে চণ্ডীগড়ের ডিজাইনার বলা হয়, আবিষ্কর্তা বলা হয়, লে কার্বুসিয়ার। নামটা খুব ইম্পর্টেন্ট নাম, একজন ফরাসি স্থপতি, তিনি চণ্ডীগড় শহরটার প্রতিষ্ঠাতা বলা হয় তাকে, এটা মনে রাখবে। তার যে একটা পরিকল্পনা মাফিক, যে শহর নির্মাণের যে পরিকল্পনা মাফিক শহর নির্মাণ তিনি করে, বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন নকশা তৈরির মাধ্যমে, সেটা একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা শহর জায়গা। এই যে দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ দ্য লে কার্বুসিয়ার, চণ্ডীগড়ে রয়েছে তার ডিজাইনগুলো, সেটাকে 2016 সালে যুক্ত করা হয়, এটা মনে রাখবে। আর এই চণ্ডীগড় কিন্তু ভারতের প্রথম আমাদের আধুনিক শহর। আচ্ছা, 36 নম্বরে কী রয়েছে? আহমেদাবাদ ঐতিহাসিক শহর। এই আহমেদাবাদ শহর নিয়ে, এই যে আহমেদাবাদ কত সালে যুক্ত হয়, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে কিন্তু 2017 সালে। ভারতের প্রথম কোনো শহর যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম শহর হচ্ছে এই আহমেদাবাদ, 2017 সালে। এই আহমেদাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেছিল? মনে রাখবে, আহমদ শাহ। আর আহমেদাবাদকে আমরা কী বলি? ভারতের ম্যানচেস্টার বলে থাকি। এই আহমেদাবাদেই আমাদের গান্ধীজি 1918 সালে কী করেছিল? আহমেদাবাদ মিল ধর্মঘট করেছিল, মনে পড়ছে? মিল ধর্মঘট, যার জন্য তিনি হাঙ্গার স্ট্রাইকও করেছিলেন। আর প্রতি বছর সাধারণত ভারতবর্ষে প্রতি বছর একটা ইন্টারন্যাশনাল কি কাইট, এটা কাইট হবে, এটা কী হবে বলো তো? কেট না, এটা কাইট হবে, হ্যাঁ, KIT, কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? আমাদের আহমেদাবাদ শহরেই অনুষ্ঠিত হয়। নেক্সট হবে 37 নম্বর, দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যানসাম্বল অফ মুম্বাই। এটা খালি মনে রাখবে। এটা কথা রয়েছে, আমাদের একটা উদাহরণ দিতে হয়। হ্যাঁ, তো দেখ মনে রাখবে কি, এই যে আমাদের ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যানসাম্বল রয়েছে, সেটা কিন্তু ভিক্টোরিয়ান গথিক শৈলীতে নির্মিত। একটা উদাহরণ বলতে গেলে আমরা কী বলবো? বোম্বে হাইকোর্টটা এই ভিক্টোরিয়ান গথিক শিল্পশৈলীতে নির্মিত আমাদের বোম্বে হাইকোর্ট কত সালে যুক্ত হয়? এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 2018 সালে, মনে রাখবে। তারপরে 2019-এ যুক্ত হলো কি আমাদের জয়পুর শহর, ইম্পর্টেন্ট একটা শহর আমাদের ভারতের, জয়পুর শহর। এই যে জয়পুর 2019 সালে যুক্ত হয়। কে জয়পুর শহরের প্রতিষ্ঠাতা? মহারাজা জয় সিং টু, দ্বিতীয় জয় সিং। এটা রাজস্থানের বৃহত্তম শহর আমরা জানি। এই জয়পুরকে গোলাপী শহর বলা হয়। কেন বলা হয় গোলাপী শহর? কারণ সেই সময় জয়পুরের মহারাজা দ্বিতীয় সোয়াই রাম সিং তিনি কী করলেন? তিনি 1876 সালে রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টকে স্বাগত জানাতে শহরের বেশিরভাগ ভবনগুলিকে তিনি গোলাপি রঙে, মানে গোলাপি রঙ করে দিয়েছিলেন এক কথায়। সেই জন্যই জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। আর এখানে কী কী রয়েছে? আমাদের হাওয়া মহল রয়েছে, বায়ুর প্রাসাদ রয়েছে। এই জয়পুর কিন্তু এই সময়, মানে এই যে বায়ুর প্রাসাদ,
হাওয়া মহল এইসবের জন্য কিন্তু বিখ্যাত। রাজস্থানের রাজধানী জয়পুর আমাদের। নেক্সট আমরা যেটা আসবো সেটা কি আমাদের কাকাতিয়া রুদ্রেশ্বর বা রামাপ্পা মন্দির। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের তেলেঙ্গানাতে রয়েছে। 2021 সালে যুক্ত হয়। নর্মাল মনে রাখবে ভগবান শিবকে উৎসর্গিত করা হয়েছে, আর কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরগুলো। 2021 আরেকটা সাইড আমরা যুক্ত হয়, সেই সাইডটা খুব ইম্পর্টেন্ট, নাম হচ্ছে ধোলাবিরা, যেটা গুজরাটে রয়েছে। এটা একটা হরপ্পান সাইট, সিন্ধু সভ্যতার একটা কেন্দ্র। এটা লুনি নদীর তীরে অবস্থিত। যে ধোলাবিরা কোটাদার টিম্বা নামেও পরিচিত। কে আবিষ্কার করে এই ধোলাবিরাকে? 1967 সালে জেপি যোশী আবিষ্কার করে থাকেন। আর এই ধোলাবিরা কিন্তু বিশাল জলাধার এবং বিশেষ জল সংগ্রহের ব্যবস্থার জন্য কিন্তু পরিচিত। অবশ্যই ধোলাবিরা খুব ইম্পর্টেন্ট। আমাদের আসবে নেক্সট শান্তিনিকেতন। 41 নাম্বার, আমাদের একটু চলবে ক্লাসটা। শান্তিনিকেতন কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি এই শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে। এই শান্তিনিকেতন কোথায় রয়েছে? বীরভূমে রয়েছে, পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট বীরভূম। এই যে শান্তিনিকেতন, এই শান্তিনিকেতনে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেন? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এবার আমরা হয়সালা মন্দির। হয়সালা মন্দির কি? ভগবান শিব এবং বিষ্ণুকে ডেডিকেট করা হয়েছে। সেই সময় হয়সালা সাম্রাজ্যের রাজা নাম হচ্ছে রাজা বিষ্ণুবর্ধন এই হয়সালা মন্দির তৈরি করেছিলেন। এখানে উত্তর ভারতের যে শিল্পশৈলী তার সঙ্গে দ্রাবিড় স্থাপত্যের যে উপাদান সেগুলোকে একত্রিত করা হয়েছিল। আমরা নেক্সট এবং সর্বশেষ যে আসছি সেটা হচ্ছে আসামের ময়দান। আসামের ময়দান কি? অহোম রাজত্বকালের সময় প্রচলিত এক প্রথা, ঢিবির কবর, অর্থাৎ যে কবরস্থান যেখানে কবর দেওয়া হতো সেই কবরস্থানকে কেন্দ্র করে ঢিবি তৈরি করা, ঢিবির মতো করে অনেক বড় একটা উঁচু জায়গা তৈরি করা হতো। এগুলো হচ্ছে ঢিবির কবর বা ঢিবির মতো সমাধিস্থল। আর এই অহোম যে রাজ্য, সেই অহোম রাজ্যের রাজধানী কোথায়? চোরাইদেওয়া। তো আসামের ময়দান হচ্ছে আমাদের সর্বশেষ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটাকে যুক্ত করা হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। আমি নেক্সট ক্লাস খুব দ্রুত নিয়ে আসবো।